প্রিয় শিক্ষার্থীরা, অ্যাম্বিশন একাডেমিক কোচিং এসএসসি প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ রবিউল হাসান। আমাদের আজকের বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য। আমরা বিগত ক্লাসে অর্থের সময়মূল্যের মুনাফা নিয়ে আলোচনা করেছিলাম। মুনাফা নির্ণয়ের দুইটি পদ্ধতি, একটা হচ্ছে সরল সুদ পদ্ধতি আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতি। এই সরল সুদ ও চক্রবৃদ্ধি পদ্ধতির মুনাফা নির্ণয়ের আমরা একক নিয়ে আলোচনা করছিলাম, যেটা তুমি আমাদের বিগত ক্লাস থেকে পাবা। একক হচ্ছে, আমি তারপরে বলে রাখি, একক হচ্ছে আমরা ব্যাংক থেকে একসাথে, মানে আজকে আমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিলাম, 5% সুদে 6 বছরের জন্য ঋণ নেওয়ার পরে 6 বছর পরে মেয়াদ শেষে আমি কত টাকা পরিশোধ করব। ব্যাংক থেকে আমি একসাথে টাকাটা নিলাম, একসাথে দিলাম, এটা হচ্ছে আমাদের একক। আর আমাদের আজকের টপিক হচ্ছে কিস্তি। আজকের টপিক হচ্ছে কিস্তির সাথে আমরা সবাই কিন্তু কম বেশি রিলেটেড, সম্পৃক্ত। আমরা সাধারণত গ্রামের বাড়িতে বা অন্য কোথাও দেখে থাকি যে বিভিন্ন কিস্তি কোম্পানি বাড়ি বাড়ি গিয়ে কিস্তি কালেকশন করে। এই কিস্তি কালেকশনের বিষয়টার দিকে যদি আমরা বাস্তবতায় নজর দিই, তাহলে আমরা দেখি কি যে আমার পাশের বাড়ির আমার কোনো এক কাকি কোনো একটা কিস্তি কোম্পানির কাছ থেকে 50,000 টাকা ঋণ করলো, যেটা তাকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা প্রতি বছরে পরিশোধ করতে হয়। এই ভেঙে ভেঙে পরিশোধ করতে হয়, বিধায় এটাকে কিস্তি বলা হয়। ঠিক আছে, এই কিস্তিতে কিস্তির অঙ্ক নির্ণয় করার জন্য আমরা অঙ্ক নির্ণয় করব। তবে বলে রাখি, আমি আমাদের এককের ক্ষেত্রে, যেটা গত ক্লাসে ছিল, এককের ক্ষেত্রে আমি বলছিলাম যে ফিবি অথবা এফবি যে সূত্রটাই বসায় আমাদের অঙ্ক মিলে যাবে। ফিবির সূত্র দিয়ে অঙ্ক করা যাবে, এফবির সূত্র দিয়ে অঙ্ক করা যাবে। পিবি চাইলেও পিবি সূত্র অথবা এফবি সূত্র ব্যবহার করা যাবে, এফবি চাইলে পিবি সূত্র অথবা এফবি সূত্র দুইটাই ইউজ করা যাবে। কিন্তু কিস্তির ক্ষেত্রে পিবির সময় পিবি সূত্র, এফবির সময় এফবির সূত্র ইউজ করতে হবে আলাদাভাবে। এখানে পিবির সময় এফবির সূত্র ইউজ করা যাবে না, এফবির সময় পিবি সূত্র ইউজ করা যাবে না। আসি, আমরা কিস্তিতে যদি আলোচনা করি, প্রথমে যদি আমি এফবি নির্ণয় করি, এফবি ইকুয়াল A/I 1 + I পাওয়ার n - 1, আর পিবি ইকুয়াল A/I 1 - 1/1 + I পাওয়ার n। আমরা একটু লক্ষ্য করি, এফবি অথবা পিবি উভয় ক্ষেত্রে এ আছে। এতে অ্যানুইটি মানে কিস্তির পরিমাণ, আমি প্রতি ধাপে প্রতি কিস্তিতে কত টাকা প্রদান করি সেটা হচ্ছে আমার কিস্তির পরিমাণ। তো আমার এফবিতেও এ আছে, পিবিতেও এ আছে। সুতরাং আমার পিবি অথবা এফবি অঙ্ক করার ক্ষেত্রে, কিস্তির অঙ্কের ক্ষেত্রে আমার অবশ্যই দেখতে হবে যে আমার পিবির কথা আছে না এফবির কথা আছে, বর্তমান মূল্যের কথা আছে না ভবিষ্যতের কথা আছে, ভবিষ্যৎ মূল্যের। এটার উপরে নির্ভর করে আমার অঙ্কের সূত্র প্রয়োগ করতে হবে। কারণ দুইটাই সূত্রে আমার এর মান আছে। আমার হয়তো বা চাইলো যে এর মান নির্ণয় করো, তখন আমি কি পিবি সূত্র বসাবো না এফবি সূত্র বসাবো? তখন অবশ্যই আমাকে লক্ষ্য করতে হবে যে অঙ্কে আমার কোন বিষয় ইন্ডিকেট করা আছে, পিবির মান না এফবির মান। এখন আমরা যদি বলি যে এফবি সূত্রটা ইউজ করলাম, এফবির অঙ্ক এখান থেকে এর মান বের করা যাবে, পিবি সূত্র ইউজ করলে পিবির মান বের করা যাবে। এখন একটা কথা হচ্ছে কি, যদি কিস্তি বছরের শেষে বা মেয়াদের শেষে প্রদান করা হয় তখন এই সূত্র। যদি কিস্তি মেয়াদ শেষে বা বছর শেষে প্রদান করা হয় তখন এই সূত্র। যেমন আমি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ করলাম, ব্যাংক আমাকে প্রত্যেক বছরে 1,000 টাকা করে বা 2,000 টাকা করে প্রতি বছরে কিস্তি দিতে বলছে। এখন কিস্তি কি জানুয়ারি মাসে দিতে হবে না কিস্তি ডিসেম্বর মাসে দিতে হবে? অর্থাৎ কিস্তি কি বছরের শুরুতে দিতে হবে না বছরের শেষে দিতে হবে? কিস্তি যদি বছরের শেষে প্রদান করতে হয় তখন এই সূত্রটা। কিন্তু কিস্তি যদি বছরের শুরুতে প্রদান করতে হয়, কিস্তি বছরের শুরুতে প্রদান করতে হলে একই সূত্র, শুধু একটু সেন্স মনোযোগ দিলে হবে। এফবি ইকুয়াল A/I 1 + I পাওয়ার n - 1, একই সূত্র, শুধু বাড়তি 1 + I। কিস্তি যদি বছরের শুরুতে প্রদান করতে হয় তখন 1 + Iটা বাড়তি আসবে। একইভাবে পিবির জন্য পিবি ইকুয়াল, আগের সূত্রটাই আমি লিখতেছি, A/I 1 - 1/1 + I পাওয়ার n, শুধু 1 + I বাড়তি।
তাহলে আমরা এটা মনে রাখলেই হবে। আমাদের কিস্তি বছরের শেষে প্রদান করলে এফবি সূত্র আর পিবি সূত্রটাই যদি আমরা মনে রাখতে পারি, তখন কিস্তি বছরের শুরুতে হলে আমরা শুধু এটাই মনে রাখবো যে কিস্তি বছরের শুরুতে প্রদান করতে হলে 1+i অ্যাড হবে, 1+i অ্যাড হবে। শুধু একটুক মনে রাখলে হবে, কিস্তি বছরের শুরুতে প্রদান করতে হলে 1+i অ্যাড হবে। এখন বছরের শুরুতে না শেষে এ কথা যদি প্রশ্নে বলা না থাকে, আমরা অবশ্যই শেষে ধরে নেব। কিস্তি বছরের শুরুতে না শেষে এ ধরনের কোনো কথা বলা না থাকলে আমরা অবশ্যই বছরের শেষে ধরেই অঙ্ক করব। কিন্তু কিস্তি বছরের শুরুতে প্রদান ও গ্রিন এই কথা বলা থাকলেই কেবলমাত্র আমরা শুরুতে ধরে 1+iটা অ্যাড করব। আর বছরের শুরুতে হোক আর শেষে হোক, কিস্তি যদি সুদ যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয়, তাহলে আগের সূত্র গত ক্লাসে আমরা একটা কথা বলছিলাম, যেটা আবারও আমি বলতেছি, যেখানে দেখিবে আই, গত ক্লাসে এই ছন্দটা আমরা আলোচনা করছিলাম, যেখানে দেখিবে আই এম দ্বারা ভাগ করা চাই mn 2/, পাশাপাশি থাকা চাই। গত ক্লাসে আমি ছন্দটা বলছিলাম, যেখানে দেখিবে আই এম দ্বারা ভাগ করা চাই mn 2/, পাশাপাশি থাকা চাই। এখন এটা কখন? এটা হচ্ছে যখন বছরের সুদ একাধিকবার চক্রবৃদ্ধি হবে, হোক কিস্তি শুরুতে হোক কিস্তি শেষে, হোক কিস্তি শুরুতে হোক শেষে বছরে একাধিকবার সুদ চক্রবৃদ্ধি করলে এম আসবে। আর এম আসলেই যেখানে দেখিব আই এম দ্বারা ভাগ করা চাই mn 2/, পাশাপাশি থাকা চাই। আমরা যদি একটা সূত্রে প্রয়োগ করি, যেমন এই সূত্রটাই যদি আমি প্রয়োগ করি, পিবি ইকুয়াল a/i, যেখানে দেখিবে আই এম দ্বারা ভাগ করা চাই 1 - 1/1+, যেখানে দেখিবে আই এম দ্বারা ভাগ করা চাই mn 2/, পাশাপাশি থাকা চাই। যদি আমি এই সূত্রটায় প্রয়োগ করি, তাহলে আমার বাড়তি 1+i আসতেছে, ওই আইকেও আমরা এম দ্বারা ভাগ করব। আমি দুইটা সূত্রের প্রয়োগ দেখালাম, এই 2 নাম্বার সূত্র আর এই 2 নাম্বার সূত্র একই সূত্র, শুধুমাত্র শেষে আর শুরুতে বলাতে এখানে 1+i বাড়তি আসছে। আর বছরে একাধিকবার সুদ চক্রবৃদ্ধি হলে ওই যেখানে দেখিব আই এম দ্বারা ভাগ করা চাই mn 2/, পাশাপাশি থাকা চাই। এখন তাহলে আমরা শুরুতেই বলে রাখি, আমাদের এখানে দুইটা সূত্র মাত্র, কিস্তিতে দুইটা সূত্র, একটা হচ্ছে এফবি সূত্র, একটা হচ্ছে পিবি সূত্র। বছরের শুরুতে কিস্তি প্রদান আর শেষে কিস্তি প্রদান, যেটাই বলা থাকুক, কিছু না বলা থাকুক, আমরা শেষে ধরে নেব। আর যদি শেষে বলে থাকে আমরা শেষে ধরবো, শুরুতে বললে 1+i বাড়তি লিখবো। পিবির ক্ষেত্রেও 1+i আসবে, এফবির ক্ষেত্রেও 1+i আসবে। আর বছরের সুদ একাধিকবার চক্রবৃদ্ধি হলে আমাদের এই ছন্দটা মনে রাখতে হবে, সকল আইকে আমরা এম দ্বারা ভাগ করব, এনকে আমরা এম দ্বারা গুণ করব। এখন আমরা যদি এই সূত্রগুলোর আলোকে একটা উদাহরণ হিসেবে দেখতে চাই, তাহলে আমরা একটা উদাহরণের অঙ্ক করতে পারি, করলে যেটা তোমরা পুরো টপিক্সটা আয়ত্তে আনতে পারবা। যেমন এবি ব্যাংক থেকে 6% চক্রবৃদ্ধি সুদে 7 বছরের জন্য 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলে প্রতি বছর কত টাকা করে পরিশোধ করতে হবে? এবি ব্যাংক থেকে 6% চক্রবৃদ্ধি সুদে 7 বছরের জন্য 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলে প্রতি বছর কত টাকা করে পরিশোধ করতে হবে? আমার প্রথম কথা হচ্ছে, অঙ্ক আসলে আমরা খেয়াল করব এটা কি এককে আছে না কিস্তি আছে। একক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, আর কিস্তি নিয়ে আজকের ক্লাস আলোচনা। কিস্তি এখানে বলা আছে
প্রতি বছর, মানে 7 বছরের প্রতি বছর বারবার প্রত্যেকটা বছর 7 বছর যাবতে আমরা কিস্তি দিতে হবে। তাহলে এটা কিস্তির অঙ্ক। প্রতি বছর বলাতে আমরা ধরে নিলাম যে 7 বছর যাবত দিতে হবে। যাবত মানেই তো কিস্তি, বারবার দিতে হবে। তারা আমরা পাইলাম কিস্তি। এবার কিস্তি আসার পরে আমরা দেখতে হবে যে এখানে কি পিবির কথা বলা আছে না এফবির কথা বলা আছে, দুইটার একটা দেখতে হবে। এফবি অথবা পিবি খুঁজে নিতে হবে যে আমি যেন 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলে, মানে আমি আজকে যদি 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করি তাহলে এটা হচ্ছে আমার পিবি। 2 লক্ষ টাকা যদি এখন নিই আমি, তাহলে আমি পেয়ে গেলাম যে আমার পিবি সমান 2 লক্ষ টাকা। পিবি সমান আমার 2 লক্ষ টাকা। তারপরে আমরা পাইছি আমাদের এন সমান 7 বছর। আমরা পাইলাম আমাদের আয় সমান 6%। তারপরে আর আমাদেরকে বলা আছে যে কত টাকা করে পরিশোধ করতে হবে প্রতি বছর, কত টাকা করে পরিশোধ করতে হবে কিস্তি এ সমান হোয়াট। তাহলে আমরা কিস্তির অঙ্কে পিবি না এফবি কোনটা ভ্যালু দেওয়া আছে? পিবির ভ্যালু দেওয়া থাকলে আমরা অবশ্যই পিবির এই সূত্রটা বসাবো, অবশ্যই পিবির এই সূত্রটা বসাবো। পিবির এই সূত্রটা যদি আমরা রাখি, পিবির এই সূত্রটা যদি আমরা রাখি, এখন এখানে বছরের শুরুতে না শেষে কিছু বলা দেওয়া হয় নাই। কিস্তি বছরের শুরুতে না শেষে কিছু বলা নাই। আমরা বলছিলাম কিস্তি বছরের শুরুতে না শেষে কিছু বলা না থাকলে আমরা অবশ্যই শেষে ধরে কাউন্ট করব। আমরা শেষে ধরে কাউন্ট করতেছি। পিবি সমান আমার 2 লক্ষ, এর মান দেওয়া নাই, আয়ের মান 6%, 1 মাইনাস 1/1 প্লাস আয়ের মান 6%, এন এর মান 7 বছর। কিস্তির অঙ্কে পিবিও চাইতে পারে, এফবি চাইতে পারে, এর মান, আয়ের মান, এন এর মান, যে কোনো ভ্যালুই আমাদের কাছ থেকে চাইতে পারে, প্রশ্নে। আমরা যে ভ্যালুটা আমাদের মিসিং থাকবে ওইটা পড়েই থাকবে। বাকি সকল ভ্যালু বসাইলে আমাদের কিন্তু আমরা অঙ্কের উত্তর পেয়ে যাব। এখন আমি ক্যালকুলেটরের সহযোগিতা নিতেছি। এখানে 0.06 এর নিচে ভাগ আকারে আছে, যদি এ পাশে আসে গুণ হয়ে যাবে। 2 লক্ষ গুণ 0.06 সমান 12,000 ইকুয়াল এ 1 মাইনাস 1/1 প্লাস 0.06, 1 প্লাস 0.06 ইকুয়াল হচ্ছে 1.06 পাওয়ার 7, 1.50363025, 12,000 ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 1/1.503630 3633025, 1.50363025, 0.665057, 12,000 ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 0.665057, 0.334973। এর সাথে 0 সামথিং গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। 12,000 ভাগ 0.334973 ইকুয়াল এ। সুতরাং এ ইকুয়াল 12,000 ভাগ 0.334973 সমান 35,826.99 মানে 27। তাহলে আমাদেরকে 2 লক্ষ টাকা 7 বছরের জন্য 6% চক্রবৃদ্ধি সুদে ধার করলে বা ঋণ করলে প্রতি বছরে আমাকে 35,827 টাকা করে কিস্তি দিতে হবে প্রতি বছরে। আমি আবার বলে থাকি, এই অঙ্কে আমার কাছে যে শুধু এফবি বা পিবি চাবে তা না। এফবি বা পিবি হচ্ছে আমার লিঙ্ক। আমরা এফবি অথবা পিবি খুঁজে নেব, ওইটা নিয়ে আমরা সূত্র বসাবো, ফর্মুলা বসাই। আমরা এখানে আমার কাছে এফবিও চাইতে পারে, যেমন এই সূত্রে এফবিও চাইতে পারে, এর মান চাইতে পারে, আয়ের মান চাইতে পারে, এনের মান চাইতে পারে। যে মানটাই চাবে, যে মিসিং ফিগার থাকবে ওই মিসিং ফিগারটা থেকে যাবে। বাকি সকল মানের ভ্যালু বসাইলে আমরা কিন্তু আমাদের প্রত্যাশিত মানটা
পেয়ে যাব। এই অঙ্ক থেকেই আমরা এবার এভাবেই এই মানগুলা ঘুরে ফিরে, যেমন তুমি এখানে প্রতি বছর 35,000 টাকা বসাও, 2 লক্ষ টাকা বসাও, 7-এর মান দিও না, বছর নাই, এনের মান দিয়ে অঙ্ক এনের মান বের করতে পারো। আবার একই ভ্যালুগুলো রেখে আয়ের মান না বসিয়ে 6% না বসিয়ে আয়ের মান বের করতে পারো। একইভাবে এই অঙ্কটা থেকে তোমরা অনেকগুলো প্র্যাকটিস করতে পারো। এটা বছরের শেষে কিছু বলা নাই, বছরের শেষে ধরলাম। আমরা যদি বলি যে কত টাকা করে পরিশোধ করতে হবে, যদি কিস্তি বছরের শুরুতে প্রদান করে, তখন আবার আমরা প্রদান শুরুতে দিয়ে অঙ্ক করতে পারবো। যদি আমরা এই অঙ্কটাকেই বলি যে যদি কিস্তি সুদ বছরে 2 বার চক্রবৃদ্ধি হয়, 3 বার চক্রবৃদ্ধি হয়, তখন আমরা ওই এর মান ব্যবহার করে অঙ্ক করতে পারবো। সূত্রগুলা মেন কথা হচ্ছে যে সূত্রগুলো আমরা বুঝি যে একটা অঙ্ক দিয়ে আমরা কিন্তু একাধিকবার প্রয়োগ করে অঙ্ক করতে পারবো। তাহলে আমার মূল কথা হচ্ছে যে আমার অর্থের সময়মূল্য থেকে অঙ্ক আসলে আমার প্রথমে দেখতে হবে যে এককে আছে না কিস্তিতে আছে। আমি বারবার বলতেছি, অর্থের সময়মূল্য থেকে অঙ্কে আসলে যেটা মূল কথা আমাদের দেখতে হবে যে এটা এককে আছে না কিস্তিতে আছে। এককে থাকলে পিবি সরলে আছে না চক্রবৃদ্ধিতে আছে, এককে থাকলে সরলে আছে না চক্রবৃদ্ধিতে আছে। এবার সরলে থাকুক চক্রবৃদ্ধিতে থাকুক, পিবি অথবা এফবি এক সূত্র দিয়ে অঙ্ক করলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু কিস্তিতে থাকলে অবশ্যই আমাকে পিবি এফবি আলাদা করে নির্ণয় করতে হবে। মানে পিবি আসলে পিবি সূত্রে অঙ্ক করতে হবে, এফবি আসলে এফবি সূত্রে অঙ্ক করতে হবে। তাহলে কিস্তি আসলে কিস্তি রিলেটেড কোনো গন্ধ পাইলেই কিন্তু আমরা খুঁজবো যে আমার এফবির ভ্যালু দেওয়া আছে না পিবির ভ্যালু দেওয়া আছে, এফবির কথা বলা আছে না পিবির কথা বলা আছে। এবার এফবির কথা থাকলে আমরা এফবি সূত্র বসাবো, পিবির কথা থাকলে পিবির সূত্র বসাবো। কিছু বলা না থাকলে কিস্তি বছরের শেষে ধরে অঙ্ক করব, কিস্তি বছরের শুরুতে বলা থাকলে 1+i অ্যাড করব। সুদ বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে আমাদের ওই ছন্দটা আমরা মনে রাখবো, যেখানে দেখিবে আই এম দ্বারা ভাগ করা চাই, এম এন 2 বাই পাশাপাশি থাকা চাই। তাহলে এই সূত্রগুলারে দেখেই তোমরা একইভাবে একাধিক অঙ্ক করবা। আমি আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা। আর যে কোনো সমস্যায় আমাদের সাথে আলোচনা করবা। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।